তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিং এবং আমি অনিমেষকর। শুরুতেই জানিয়ে দেব বার্তা কক্ষের সবশেষ। এএসপির মৃত্যুতে জড়িত সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে, দ্রুত আসছে চার্জশিট। অবৈধ সব হাসপাতাল বন্ধে শিগগির অভিযান। শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ছে কিনা সিদ্ধান্ত হবে 2-1 দিনের মধ্যে। এসএসসি এইচএসসি এর সিলেবাস শেষ করার উপায় ভাবা হচ্ছে। দেশে করোনায় আরো 19 জনের মৃত্যু, নতুন 1733 রোগী শনাক্ত। রাশিয়ার ভ্যাকসিন 92% কার্যকর বলছে রয়টার্স। দীর্ঘ বিরতির পর ফিরেও ফিটনেস টেস্টে উত্তীর্ণ টাইগার তারকা সাকিব আল হাসান, খেলছেন বঙ্গবন্ধু টি-20 কাপে। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। সিনিয়র এএসপি আনিসুল করিম শিপনের মৃত্যুর ঘটনায় জড়িত সবাইকেই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এদিকে মাদকাসক্তের চিকিৎসার অনুমোদন থাকলেও মানসিক রোগের চিকিৎসার অনুমোদন না থাকায় বন্ধ করে দেওয়া হয়েছে রাজধানীর আদাবরের মাইন্ড এইড হাসপাতাল। বুধবার একথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। মানসিক সমস্যা নিয়ে সোমবার সকালে রাজধানীর আদাবরের মাইন্ড এইড হাসপাতালে ভর্তি হয়েছিলেন সিনিয়র এএসপি আনিসুল করিম শিপন। সিসিটিভির ফুটেজে দেখা যায় কয়েকজন লোক তাকে মারধর করতে করতে একটি রুমে নিয়ে যান। এর কয়েক মিনিটের মধ্যেই মারা যান তিনি। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বলেন, সরকারি হাসপাতালে ভর্তির পর পুলিশ কর্মকর্তা আনিসুলকে কিভাবে বেসরকারি ওই হাসপাতালে নেওয়া হলো তার তদন্ত চলছে। দায়ীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। আমরা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কতগুলি হাসপাতালকে তারা চিহ্নিত করে দিয়েছেন যে এই হাসপাতালগুলো এই চিকিৎসা করবে। এরা যদি কোনোটায় অসুবিধা করে কিংবা তাদের যদি চিকিৎসার ক্ষেত্রে কোনো রকম অনিয়ম করে, ডাক্তার নাই চিকিৎসা চালাচ্ছে কিংবা কোনো যন্ত্রপাতি নাই, কোনো সুযোগ সুবিধা নেই চিকিৎসা চালাচ্ছে, এই ধরনের হলে আমরা সঙ্গে সঙ্গেই সেইগুলোকে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা আমরা করছি। এদিকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে অধিদপ্তরের মহাপরিচালক সাংবাদিকদের জানান, পুলিশ কর্মকর্তা আনিসুলকে মানসিক সমস্যায় মাইন্ড এইড হাসপাতালে নেওয়া হলেও ওই রোগের চিকিৎসায় ওই হাসপাতালের কোনো অনুমোদন ছিল না। এ ধরনের অনুমোদনহীন সব প্রতিষ্ঠানে তালিকা হচ্ছে বলেও জানান তিনি। এখন যে ঘটনাটা ঘটেছে এটার জন্য আমরা দুঃখিত এবং অনুতপ্ত, কিন্তু এই যেটা হাসপাতাল নামে যেটা চলছিল সেইটার তো কোনো অনুমোদন ছিল না। এবং এখানে দুটো জিনিস, একটা হচ্ছে মাদকাসক্তি নিরাময় আর হচ্ছে মানসিক চিকিৎসা, দুটো কিন্তু আলাদা জিনিস। জনবলের অভাবে অবৈধ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এএসপি আনিসুল করিম হত্যা মামলার অভিযোগপত্র দ্রুত দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। দুপুরে আনিসুল করিমের গাজীপুরের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে কথা জানান তিনি। এ সময় আসামিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ আজই শুরু হচ্ছে বলেও জানান তিনি। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আনিসুল করিম হত্যার প্রতিবাদে সকালে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শহরের রাজবাড়ী সড়কে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে আনিসুলের সহপাঠী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। সোমবার বেলা 11টায় রাজধানীর আদাবরের মাইন্ড এইড হাসপাতালে চিকিৎসা করাতে গেলে হাসপাতালটির কর্মচারীদের মারধরে মারা যান আনিসুল করিম। এই ঘটনায় 15 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে হাসপাতালের এক পরিচালক সহ 11 জনকে। 31তম বিসিএসে এএসপি হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। সকল হত্যাকারীদেরকে যেন অবিলম্বে ধরা হয়, যা ধরা হয়েছে বাকি তাদের সকলকেই ধরে যেন আইনের আওতায় আনে বিচারের দাবি করতেছি। আমরা তারা সাধারণ মানুষ, তাহলে তারা তো এমন লোকদের কাছে কিছুই না, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমরা রাজপথে আছি। আজকে থেকে শুরু হয়েছে রিমান্ড, আমরা তাদের সাথে কথা বলবো। এই প্রক্রিয়ার সাথে
কারা কারা জড়িত, এই কারা এই ধরনের মানে এই নাম কষ্টে মানে ক্লিনিক করে বিভিন্ন মানুষকে হয়রানি করছে, এর সাথে কোনো দপ্তরে কোনো হাসপাতালে কোনো ডাক্তার বা কোনো কেউ জড়িত আছে কিনা। লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল ও তার স্ত্রী ১৪৮ কোটি টাকা গোপন করার চেষ্টা করেছেন, এই অভিযোগে নিয়ে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলায় আসামি করা হয়েছে পাপুলের শ্যালিকা ও মেয়েকেও। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে। সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন সকালে দুদকের ঢাকা জেলা সমন্বিত কার্যালয়ে এ মামলা করেন। সংসদ সদস্য পাপুল শ্যালিকা জেসমিন প্রধানের নামে করেছিলেন ৩৪টি এফডিআর। এগুলোতে আছে মোট ২,৩১,০০,০০০ টাকা। তবে জেসমিনের আয়ের বৈধ কোনো উৎস পাওয়া যায়নি। মেয়ে ওয়াফা ইসলামের নামে রেখেছেন ২৪,২৯,০০,০০০ টাকার অস্থাবর সম্পদ। এভাবে ১৪৮ কোটি টাকার অবৈধ সম্পদ গোপন করার চেষ্টা করেছেন সংসদ সদস্য দম্পতি পাপুল ও সেলিনা ইসলাম। দুদকের অনুসন্ধান শেষে অবৈধ সম্পদ অর্জন ও অবৈধ লেনদেনের অভিযোগে মঙ্গলবার পাপুল পরিবারের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয় কমিশন। বুধবার সকালে সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন দুদকের ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন। অবৈধ সম্পদ আছে কিনা এ ব্যাপারে নোটিশ জারি করা হয়েছে। যদি নোটিশের পরে প্রাপ্ত তথ্যাদি পাওয়া যায় তখন কমিশনে পরীক্ষা নিরীক্ষা করে দেখবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক কমিশনার বলেন, শুধু পাপুল দম্পতি নয়, আরও অন্তত ২ ডজন সাবেক ও বর্তমান সংসদ সদস্যের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুদক। শিগগিরই তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা কোনো কাজে থেমে নাই এবং আমরা আপনাদের যেমন প্রত্যাশা ওইভাবে আমরা চেষ্টা করি যে মানুষের প্রত্যাশা পূরণের জন্য যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে আইনের সামনে সম্মুখীন করা আমরা চেষ্টা করছি। যে আমার মনে হয় এ ব্যাপারে বেশি বিলম্ব হবে না। এছাড়া মামলার প্রয়োজনে কুয়েতে আটক এমপি পাপুলকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হতে পারে বলেও জানায় দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েও আইনজীবী সনদ পাওয়া ব্যারিস্টার জুম্মন সিদ্দিকী হাইকোর্টে প্র্যাকটিস করতে পারবেন না। সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সহ ৪ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। জুম্মনের প্র্যাকটিসের বিষয়ে বার কাউন্সিলের গেজেটের বৈধতা দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছে তা স্থগিত করেছে আপিল বিভাগ। গত বছরের অক্টোবরে হাইকোর্টের এক বিচারপতির ছেলে জুম্মন পরীক্ষায় অনুত্তীর্ণ হলেও বার কাউন্সিল তাকে প্র্যাকটিস করার সুযোগ দিয়ে গেজেট প্রকাশ করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন সুপ্রিম কোর্টের ২ আইনজীবী সৈয়দ সায়েদুল হক ও ইসরাত হোসেন। গত রোববার এই গেজেট বৈধ বলে রায় দেয় হাইকোর্ট। একই সঙ্গে ওই ২ আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি ও ১০০ টাকা জরিমানা করা হয়। এর বিরুদ্ধে আপিল বিভাগে যায় রিটকারীরা। বুধবার সকালে শুনানি নিয়ে আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত করে। শিক্ষার মানোন্নয়নের 10টি প্রকল্প স্থবির হয়ে পড়ে আছে। অর্থ ছাড় বন্ধ, সমন্বয়হীনতা সহ নানা কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। শিক্ষা মন্ত্রণালয় বলছে প্রকল্পগুলোর কাজে গতিশীলতা আনা হচ্ছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন ৩২৩টি মাধ্যমিক বিদ্যালয় হবে। সেই অনুযায়ী কাজও চলছিল এগিয়ে, কিন্তু করোনা আসার পর মার্চ থেকে এই প্রকল্পের কাজ 7 মাস ধরে বন্ধ ছিল। অর্থ ছাড় বন্ধ করে দেয়ায় এ অবস্থার সৃষ্টি হয়। কয়েকদিন আগে অর্থ ছাড় দেয়া হয়েছে। এই পর্যায়ে আমাদের টাকা পয়সাটা ছাড় হয়ে যাচ্ছে। এখন আমরা পুরোদমে কাজগুলি শুরু করব এবং কাজগুলি অলরেডি চলছে, কিন্তু আমরা জোন ওয়াইজ প্রত্যেকে একটা মেসেজ দিব যে আমাদের কাজগুলি যাতে আরও ত্বরান্বিত করা হয়। শিক্ষার মান উন্নয়নের অন্যান্য যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোর অবস্থাও একই রকম। কয়েকটি প্রকল্পে রয়েছে অনিয়মের অভিযোগ, কয়েকটিতে সমন্বয়হীনতার কারণে কাজ স্থবির। সেই সঙ্গে ভবন নির্মাণ নিয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অসহযোগিতার অভিযোগও রয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে বিষয়গুলো নিয়ে তারা কাজ করছে। কোভিড সিচুয়েশনের কারণে আমাদের কিছু কিছু প্রকল্প নিম্ন অগ্রাধিকারভুক্ত হয়েছে, অর্থাৎ এদের আগে যেরকম টাকা ছাড় দেওয়া হতো সেইভাবে টাকা ছাড় দেওয়া হচ্ছে। এই কারণে কিছু কিছু প্রকল্পের কাজ কম হচ্ছে। এখন শিক্ষা মন্ত্রণালয় বলছে প্রকল্পগুলো এগিয়ে নিতে
নিয়মিত প্রকল্প পরিচালকদের সাথে বৈঠক করা হচ্ছে। যেসব প্রকল্পে অনিয়ম রয়েছে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। যত প্রকল্পগুলো চলছে সবগুলো নিয়ে কিন্তু আমরা বসছি। এই করোনার সময়টাতে আমরা অগ্রগতিগুলো কতটুকু হয়েছে এটা নির্ধারণ করার জন্য, এটা সম্পর্কে মনিটরিং করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে প্রত্যেকটি প্রকল্পের যারা প্রকল্প পরিচালকরা আছেন তাদের উপস্থিতিতে তাদের ব্যাখ্যা আমরা শুনেছি। বর্তমানে শিক্ষার মান উন্নয়নের প্রকল্প আছে নির্বাচিত বেসরকারি কলেজসমূহের উন্নয়ন প্রকল্প, ঢাকা শহরের নিকটবর্তী 10টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন, সিলেট, বরিশাল ও খুলনা শহরে 60টি সরকারি হাই স্কুল স্থাপন সহ বেশ কয়েকটি প্রকল্প। সংশ্লিষ্টরা বলছেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের এই সময়ে অবকাঠামোগত উন্নয়নের কাজ দ্রুত গতিতে করা উচিত। সেই সাথে ঠিকভাবে কাজ হচ্ছে কিনা তার নিয়মিত তদারকিও জরুরি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কেমিক্যালের 6টি ড্রামে আনা হচ্ছিল আইফোন সহ প্রায় 500 পিস মোবাইল ফোন। শুল্ক ফাঁকি দিতে এমন কৌশল অবলম্বন করে আমদানিকারক প্রতিষ্ঠান এনএস এন্টারপ্রাইজ, কিন্তু শুল্ক গোয়েন্দার কাছে ধরা পড়ে যায় চালানটি। কর্মকর্তারা জানিয়েছেন চোরাচালানের অপরাধে আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সম্প্রতি কার্গো বিমানে করে শাহজালাল বিমানবন্দরে আসে 6 ড্রাম কেমিক্যালের একটি চালান। পোশাক খাতের কাঁচামাল হওয়ায় এতে শুল্ক পরিশোধ করতে হয় মাত্র 45,000 টাকা। তবে শুল্ক গোয়েন্দারা জানতে পারেন কেমিক্যালের আড়ালে আনা হচ্ছে অন্য কিছু। সন্দেহ হওয়ায় চালান পরীক্ষার উদ্যোগ নেন গোয়েন্দারা। এজন্য সরকারি অন্য সংস্থার প্রতিনিধিদের পাশাপাশি ডাকা হয় আমদানিকারকের সিএন্ডএফ এজেন্টকে। তবে ধরা পড়ার ভয়ে এজেন্ট আর হাজির হননি। শুল্ক গোয়েন্দারা জানান মোবাইলগুলো প্যাকিং করে ড্রামে রাখা হয়। কাস্টম হাউস ঢাকায় 25 বছর যাবৎ কাজ করে বিমানের এমন একজন কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে উনি 25 বছর এরকম কেমিক্যাল থেকেই কোনো কিছু উদ্ধার হতে দেখেননি। অর্থাৎ কেমিক্যালের ড্রাম থেকে কখনো কোনো কিছু উদ্ধার হয়নি অন্তত এই অঞ্চলে। তো ওনার কথা যদি সত্য হয় তাহলে এই প্রক্রিয়াটা টোটালি নতুন, এবং যারা পুরাতন লোকজন আছে তাদের সাথে কথা বলে যেটা বুঝেছি যে এই ঘটনা আগে ঘটে নাই এবং এইটা নিতান্তই ইনফরমেশনের উপর বেস করে করেছি। আটক মোবাইলগুলোর মধ্যে আছে 130টি ওয়ানপ্লাস, 200 শাওমি এবং বেশ কিছু স্যামসাং ও আইফোন। এসব মোবাইলের বাজার মূল্য প্রায় 3 কোটি টাকা। অবৈধভাবে এনে এতে প্রায় 1.5 কোটি টাকা শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করে আমদানিকারক। 6টা ড্রামের ভিতরে প্রত্যেকটার মধ্যেই ডিটারজেন্ট ছিল, ডিটারজেন্ট দ্বারা কাভার ছিল, অর্থাৎ মোবাইলের যে প্যাকেটগুলো করে পলিথিনে করে মুড়িয়ে ভিতরে রেখে তার উপর দিয়ে হচ্ছে ডিটারজেন্ট দিয়ে কাভার করে দিয়ে। টেক্সটাইলের কাঁচামাল ঘোষণা দিয়ে চীন থেকে আনা হয় এসব মোবাইল ফোন। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 19 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 16 এবং নারী 3 জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো 6,127 জনের। 115টি ল্যাবে 24 ঘন্টায় 14,524 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,733 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 11.93%। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,25,353 জনে। সুস্থ হয়েছেন আরও 1,715 জন। এ নিয়ে মোট সুস্থ 3,43,131 জন। রাশিয়ার করোনা ভ্যাকসিন স্পুতনিক 5 92% কার্যকর বলে দাবি করেছে দেশটি। যুক্তরাষ্ট্রের ফাইজার এবং জার্মানির বায়োএনটেকের ভ্যাকসিন 90% কার্যকর। এই ঘোষণার পরপরই এ তথ্য দিল মস্কো। এখনও ভ্যাকসিনটির 3য় ধাপের পরীক্ষা চলছে। মানুষের ব্যবহারের জন্য আগস্ট মাসে এই টিকা নিবন্ধন করে রাশিয়া। এরপর তারা বড় পরিসরে 3য় ধাপের ট্রায়াল শুরু করে। এখন পর্যন্ত এই ট্রায়ালে 16,000 স্বেচ্ছাসেবক অংশ নিয়েছেন। এদের সবাইকে 2টি করে ডোজ দেয়া হয়েছে। রাশিয়ার 29টি হাসপাতালে গ্যামেলিয়া ইনস্টিটিউটের তৈরি এই ভ্যাকসিনের ট্রায়াল চলছে। সব মিলিয়ে মোট 40,000 স্বেচ্ছাসেবক এই টিকা পাবেন। রাশিয়ার ভ্যাকসিনের ট্রায়াল আরও 6 মাস চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঢাকা 18 আসনে উপনির্বাচনের ভোট বৃহস্পতিবার। 217টি কেন্দ্রের প্রতিটিতেই ভোট হবে ইভিএমে। এরই মধ্যে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। মঙ্গলবার রাত থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে মোটরসাইকেল চলাচল। আজ রাত 12টা থেকে বন্ধ থাকবে ভারী যান চলাচলও। তবে ভোটারদের সুবিধায় ভোটের দিন ব্যক্তিগত গাড়ি ও সিএনজি অটোরিকশা চলাচলে বিধিনিষেধ দেয়নি কমিশন।
রাজধানীর উত্তরা, তুরাগ বিমানবন্দর, উত্তরখান, দক্ষিণখান ও খিলক্ষেত থানা নিয়ে ঢাকা 18 আসন। গেল 9 জুলাই আওয়ামী লীগের সংসদ সদস্য সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হওয়া আসনটিতে অনুষ্ঠিত হচ্ছে উপনির্বাচন। বুধবার দিনভর উত্তরা কমিউনিটি সেন্টার থেকে বিতরণ করা হয় ইভিএম সহ নির্বাচনী বিভিন্ন সরঞ্জাম। নির্বাচনী এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে পুলিশ। আর ভোট সুষ্ঠু করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা। যেসব প্রতিষ্ঠানে আপনার ভোট কেন্দ্রের কোনো বা নির্বাচনের সাথে সম্পৃক্ত না সেগুলো খোলা থাকে। একটা নির্বাচন সুষ্ঠু করার জন্য, সুশৃঙ্খল করার জন্য, শান্তিপূর্ণ করার জন্য, অবাধ করার জন্য যত রকমের প্রস্তুতি আছে নির্বাচন কমিশন প্রস্তুতি নিয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে অত্যন্ত আন্তরিক এবং তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যাতে একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন আমরা উপহার দিতে পারি। এদিকে ভোটের আগের দিনও সংবাদ সম্মেলনে নানা অভিযোগ তুলে ধরেন বিএনপি প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন। যখন দেখে সন্ত্রাস, যখন দেখে পুলিশি হয়রানি, নির্যাতন, তখন তারা ভয় পায় ভোট দিতে যেতে। যদি জনগণকে ভোট দিতে দেওয়া না হয়, আমাদের এজেন্টদেরকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়, জনগণ যে সিদ্ধান্ত নেবে আমরা জনগণের সিদ্ধান্ত আস্থাশীল। তবে বিএনপি প্রার্থীর সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান। আমার প্রতিপক্ষ বন্ধুকে বলবো, নিজে আগে নিজের আয়না দিয়ে নিজের চেহারাটা দেখেন, পরিষ্কার বুঝতে পারবেন আপনি কি করতেছেন। দয়া করে নির্বাচনী পরিবেশ আপনি নষ্ট করবেন না, সন্ত্রাসী বহিরাগতকে এনে আমাদের এই অত্র অঞ্চলকে কুলুষিত করবেন না। এই দুই প্রার্থী সহ মোট 6 জন লড়ছেন এই উপনির্বাচনে। ঢাকা 18 আসনে মোট ভোটার 5,77,188 জন। এর মধ্যে পুরুষ 2,96,135 এবং নারী 2,81,053 জন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জয়ের নিশ্চয়তা দিলেই নির্বাচন কমিশনকে বিএনপি নিরপেক্ষ ও ভালো বলে এবং সরকারের বিরুদ্ধে বিষোদ্গার আর সমালোচনা করা ছাড়া তাদের আর কিছু করার নেই, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীতে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, সরকারের প্রশংসা নয়, ভালো কাজের বিরোধিতা করাই বিএনপির একমাত্র রাজনৈতিক কৌশল। আমেরিকার নির্বাচন থেকে শুধু বিএনপি নির্বাচন কমিশনের নয়, বিরোধী দলেরও অনেক কিছু শেখার আছে জানিয়ে তিনি বলেন, সাংবিধানিক প্রক্রিয়াতেই কাজ করছে দেশের নির্বাচন কমিশন। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে বিএনপির দলগত ভূমিকা জনগণের প্রত্যাশা থেকে বহু দূরে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। ঢাকা 18 আসনের উপনির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, নিজেদের ভরাডুবি টের পেয়ে বরাবরের মতো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে তারা নানা অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। পরে দেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং চাপমুক্ত হয়ে কাজ করছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রতিক নানান ঘটনায় দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রায় এসেছে এবং শাস্তি ভোগ করছে। সরকার কোনো কিছুতেই হস্তক্ষেপ করেনি। বিএনপি দলের পক্ষে রায় এলে বিচার বিভাগকে ধন্যবাদ জানায়, আর বিপক্ষে গেলে সরকারের হস্তক্ষেপের অভিযোগ আনে। এমন দ্বিচারিতা সবসময় তাদের রাজনীতির সঙ্গী। দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবেই কাজ করছে। সরকারি দলের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। করোনার দ্বিতীয় দফা সংক্রমণ প্রতিরোধে তৈরি পোশাক শিল্প মালিকদের সাহস যোগাচ্ছে প্রথম ঢেউ মোকাবিলার অভিজ্ঞতা। বেশিরভাগ কারখানায় অব্যাহত আছে মাস্ক পরা, হাত ধোয়ার মতো প্রতিরোধ ব্যবস্থাগুলো। তবে দুশ্চিন্তা বাড়ছে ক্রয়াদেশ নিয়ে। উদ্যোক্তারা জানিয়েছেন, ইউরোপ আমেরিকায় আরেক দফা লকডাউনের শঙ্কায় চলমান ক্রয়াদেশ স্থগিত করছে অনেক ক্রেতা প্রতিষ্ঠান। গাজীপুরের বোর্ড বাজারে হান্নান গ্রুপের 5 পোশাক কারখানায় কাজ করেন প্রায় 10,000 শ্রমিক। করোনার প্রথম দফার সংক্রমণ এড়িয়ে উৎপাদন সচল রাখতে সন্দেহজনক কর্মীদের আইসোলেশনে রাখার ব্যবস্থা করে কর্তৃপক্ষ। এজন্য তারা বিভিন্ন স্থানে 9টি ভবন ভাড়া করেন, যেখানে আইসোলেশনে থাকেন প্রায় 1,500 শ্রমিক। সংক্রমণ প্রতিরোধে তাপমাত্রা মাপা, মাস্ক পরা, হাত পরিষ্কার রাখার মতো নির্দেশনাও বাস্তবায়ন করে কর্তৃপক্ষ, যা এখনও মেনে চলছেন শ্রমিকরা। 8টা থেকে কাজ শুরু হয়, তো আমরা এখানে 7:30টায় মেয়ে আর 8টার সময় ছেলে। ফলে কি হলো, আমার এখানে যদি 3,000 শ্রমিক থাকে, তাহলে 3,000-এর জায়গায় 1,500 হয়ে গেল। 3,000 শ্রমিক একসাথে ঢুকতে গেলে তাদের স্যানিটাইজ করে ঢুকানো যতটুকু কঠিন, আমার 1500 হইলে অনেক সহজ।
সাভারের আশুলিয়ার এয়ার জিন্সের চিত্র একই রকম। এখানে কাজ করেন প্রায় ২৫০০ শ্রমিক। কারখানাটিতে উৎপাদন চলছে পুরো দমেই। সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা পরিপালনে ছাড় দিচ্ছে না কর্তৃপক্ষ। এদিকে শ্রমিকদের স্বাস্থ্যসেবায় হটলাইন চালু করেছে বিজিএমইএ। এছাড়া নিয়মিত কারখানা পরিদর্শনও অব্যাহত রেখেছে সংগঠনটি। তবে দুশ্চিন্তা বাড়ছে ক্রয়াদেশ নিয়ে। উদ্যোক্তারা জানান, নতুন ক্রয়াদেশ দেয়া কমিয়েছে অনেক ব্র্যান্ড, আবার অনেক ক্রেতা চলমান ক্রয়াদেশ স্থগিত করছে। ডিসেম্বরে ক্রিসমাস, ইউরোপ, আমেরিকা একটা বড় একটা ইয়ে, আর ক্রিসমাসের পরে জানুয়ারি মাসে এটা একটা বড় একটা সেল পিরিয়ড। সো ওরা, আমার ধারণা ওরা চাচ্ছে এই সেল পিরিয়ডটারে ওপেন রাখতে, যেই কারণে ওরা এই হার্ড লাইনে যে এখন সেই পরিমাণ মানে নভেম্বর মাসটাকে একটা ওরা প্রিকশনারি মাস হিসেবে ধরে এই মানটাকে ওরা প্রোটেক্ট করতে চায়। আসন্ন সেকেন্ড ওয়েভটাকে আসলে আমরা সামাজিক এবং অর্থনৈতিকভাবে মোকাবেলা যদি করতে চাই, তাহলে কিছু সমন্বিত পদক্ষেপ এবং পরিকল্পনা এখনই গ্রহণ করতে হবে। ক্ষুদ্র এবং মাঝারি কারখানার উপরে বিশেষ গুরুত্ব দিতে হবে এবং সংকটময় পরিস্থিতিতে শ্রমিকদের অর্থনৈতিক সুরক্ষার জন্য একটি আপৎকালীন তহবিল গঠনের প্রয়োজনীয়তাও আজকে অনুভব করি। বিজিএমইএ এর হিসেবে করোনার প্রথম ঢেউয়ে প্রায় ২৭,০০০ কোটি টাকার ক্রয়াদেশ প্রাথমিকভাবে বাতিল ও স্থগিত হয়। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদেশি পেঁয়াজের দাম কমলেও এখনও চড়া দেশি পেঁয়াজ। ব্যবসায়ীরা বলছেন বিপুল পরিমাণ আমদানি হয়েছে, কিন্তু চাহিদার তুলনায় দেশি পেঁয়াজের সরবরাহ কম। কিছুদিনের মধ্যে মুড়িকাটা পেঁয়াজ আসবে, তখন দাম স্বাভাবিক হবে বলে জানাচ্ছেন বাণিজ্য সচিব। গত মাসের চেয়ে এখন ব্যস্ততা বেড়েছে রাজধানীর শ্যামবাজারে। সব পেঁয়াজের আড়ত এখন ভরপুর চীন, পাকিস্তান, মিশর থেকে আমদানি করা পেঁয়াজে। চট্টগ্রাম বন্দরের তথ্য মতে প্রায় ২ মাসে আমদানি হয়েছে ২৯,০০০ টন পেঁয়াজ। এর প্রভাবে বিদেশি পেঁয়াজ পাইকারিতে বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজিতে, আর খুচরায় ৪০ থেকে ৪২ টাকা। কিন্তু দেশি পেঁয়াজ খুচরা বাজারে এখনও ৮০ থেকে ৯০ টাকা। ২০ দিন বা ১ মাসের মধ্যে নতুন পেঁয়াজ আসবে, আর প্রচুর মালের আমদানি এবং ক্রয় এলাকার অনেক টাকা লস হচ্ছে। দেশি পেঁয়াজ আজকে আমরা ৬০ থেকে ৬২ টাকা বেচতেছি দেশি পেঁয়াজ। সেই দেশি পেঁয়াজ যদি কাস্টমারে যদি কিনতে যায়, যদি ৮০-৯০ টাকা কেনে, সেজন্যই তো আমাদের কিছু বলার নাই। কিন্তু এলসি পেঁয়াজ আজকে এই চায়না পেঁয়াজ আমাদের পড়তা আছে ৪৮ টাকা, শ্যামবাজার পর্যন্ত ৪৮ টাকা পড়তা আছে। বিক্রি কত জানেন? ২৮ টাকা। বাণিজ্য সচিব জানালেন, নতুন পেঁয়াজ বাজারে আসলে দেশি পেঁয়াজের দাম আরও কমবে। এছাড়া বাজার নিয়ন্ত্রণে বাড়ানো হচ্ছে টিসিবি ট্রাকের সংখ্যাও। আমার জানা মতে ওই গ্লোবালি বোধহয় সব জায়গায় পেঁয়াজের দামটা মানে বাড়তি, মানে কম্পেয়ার টু সেপ্টেম্বর জনবলের স্বল্পতা, সেখানে আমাদের মিনিস্ট্রির অফিসাররা নর্মালি বাজার মনিটরিং করার কথা না, তারপরেও আমার মিনিস্ট্রির ২৮ জন অফিসারের একটা প্যানেল করা আছে, তারাও দৈনিক ৪টা করে টিম নিয়ে বের হচ্ছে। ভারত রপ্তানি বন্ধের পর এবার ১৮টি দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনে পরাজয় মেনে নিতে ডোনাল্ড ট্রাম্পের অস্বীকৃতি বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ট্রাম্পের এমন মন্তব্যে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না বলে মনে করছেন এই ডেমোক্র্যাট নেতা। ডেলাওয়ারের উইলমিংটনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা বলেন বাইডেন। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা জো বাইডেনের, কিন্তু এখনও পরাজয় মেনে নিতে নারাজ ডোনাল্ড ট্রাম্প। তার মতে ফয়সালা হবে আদালতে। মঙ্গলবার তিনি টুইট করেন, ভোট গণনায় ব্যাপক অনিয়ম হয়েছে। এছাড়াও বাইডেনকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এদিকে এরই মধ্যে ক্ষমতা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে বাইডেন শিবির। এরই মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সাথে যোগাযোগ শুরু করেছেন বাইডেন। আর ট্রাম্পের পরাজয় মেনে না নেয়া বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে বলে মন্তব্য করেছেন জো বাইডেন। I just think it's an embarrassment, quite frankly. সত্যি কথা বলতে আমার কাছে মনে হয় এটা বিব্রতকর। এটি প্রেসিডেন্টের উত্তরাধিকারকে সাহায্য করবে না। সবাই জানেন আগামী ২০ জানুয়ারি এসব শেষ হবে। আমি অন্যান্য রাষ্ট্রনেতাদের জানিয়েছি আমেরিকা ফিরে আসছে, আমরা আবার খেলায় ফিরে আসছি।
সেই সাথে ট্রাম্পের আইনি ব্যবস্থার হুমকি বা কোনো কিছুতেই ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া থেমে থাকবে না বলেও জানান বাইডেন। Access to classified information is মার্কিন সরকারের ক্ষমতা হস্তান্তর কেউ ঠেকাতে পারবে না। ট্রাম্প শিবির আমাদের জয় মেনে নিতে চাচ্ছে না, কিন্তু এতে প্রক্রিয়া থেমে থাকবে না। আমার মনে হয় না কোনো আইনি ব্যবস্থার প্রয়োজন আছে, কারণ ট্রাম্প এবং পম্পেও কোনো প্রমাণ ছাড়াই বলছেন নির্বাচনে জালিয়াতি হয়েছে। we're just going to proceed the way we have. এদিকে ট্রাম্প সময় মতো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তর না করলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নির্বাসন থেকে ফিরে একের পর এক চমক সাকিব আল হাসানের। ওয়ানডে র্যাঙ্কিংয়ে শ্রেষ্ঠত্বের পর এবার টি-20তে দ্বিতীয় সেরা। ফিটনেস পরীক্ষাতেও সপ্রতিভ টাইগার অলরাউন্ডার উত্তীর্ণ হয়েছেন বিপ টেস্টে। এর ফলে বঙ্গবন্ধু টি-20তে অংশগ্রহণে আর বাধা থাকলো না। টুর্নামেন্ট শুরুর আগে যে প্রস্তুতি ক্যাম্প, সে তো সবার জন্য সমান। আসল ব্যবধান তৈরি হয়ে যায় অফ দ্য ফিল্ড অ্যাক্টিভিটিসে। মানসিকতা দর্শনে ব্যতিক্রম সাকিব, আরেকবার করলেন দৃষ্টান্ত। বিপ টেস্টে অনায়াসে উত্তীর্ণ হয়ে সবাইকে চমকে দিয়েছেন টাইগার অলরাউন্ডার। সেপ্টেম্বরে দেশে ফিরে বিকেএসপিতে সেরেছিলেন 4 সপ্তাহের নিবিড় প্রস্তুতি। শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হবার পর তা অসম্পূর্ণ রেখে ফিরে যান যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা শেষে দেশে ফিরেও যে কারণে ঠিক নির্ভর ছিলেন না, তবে ফিটনেস টেস্টে দারুণ স্কোর করে আরেকবার প্রমাণ করলেন সাকিব কেন তিনি বাকিদের চেয়ে আলাদা। অলমোস্ট 98% খেলোয়াড়েরই কিন্তু ভালো স্ট্যান্ডার্ডে আছে, যেটা আমরা বেঞ্চ মার্ক করে দিয়েছিলাম। সাকিবুল হাসানও আজকে দিয়েছে এবং আমাদের স্ট্যান্ডার্ডের একদম কাছে আছে। আরও কয়েকদিন আমাদের ট্রেনাররা যথেষ্ট সন্তুষ্ট ফিটনেস নিয়ে। ফিটনেস মানে শুধু হাড় ভাঙ্গা খাটুনির সামর্থ্য নয়, পর্যাপ্ত বিশ্রাম আর রিকভারি সেশনে পেশিকে প্রস্তুত করা। বিপ টেস্টে সাকিবের দারুণ পারফরমেন্স ইঙ্গিত দিচ্ছে নিষেধাজ্ঞার সময়ে আলসেমি করেননি, আবার বাড়তি খাটুনিতে আমন্ত্রণ জানাননি ক্লান্তিকে। নিষেধাজ্ঞা পর্ব শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ব্যবসায়িক উদ্যোগে নিয়মিত সাকিব জানিয়েছেন অধিনায়কত্ব নিয়ে নিজের ভাবনার কথা। ওডিআই আমার কাছে মনে হয় লিটন, মোসাদ্দেক, শান্ত এদের থেকে কেউ হলে ভালো করবে। টি-20 তামিমের পরে এখন যেহেতু ক্যাপ্টেন, টি-20 আসলে এক্সপিরিয়েন্স প্লেয়ারদের যে কোনো একজনের ক্যাপ্টেন থাকা আমার কাছে মনে হয় ভালো। মাহমুদুল্লাহ রিয়াদ যে আছে, রিয়াদ ভাই খুবই ভালো করছে। টেস্টে মমিনুল আছে, আমার ওর প্রতি অনেক বিশ্বাস এবং ভরসা দুটোই আছে। আমার ধারণা ও বাংলাদেশকে 5-7 বছর ক্যাপ্টেন্সি করে অনেক ম্যাচ জেতাতে পারবে। নির্বাসনে কমেনি দক্ষতা, খাঁচামুক্ত হয়ে ঘরে ফিরে আরও ক্ষুধার্ত বা নিষেধাজ্ঞার পর ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান। টি-20তেও ফিরেছেন র্যাঙ্কিংয়ের 2 থেকে। দ্বিতীয় পর্বে আরও চমকের প্রতিশ্রুতি দিয়ে ফেরা নাম্বার 1 সাকিবের। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।